অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গতকাল রাতে পৌঁছে গেল সিআইডি। সোমবার দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিআইডি দপ্তরে লালবাজারে হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু সেই হাজিরা এড়িয়ে গিয়েছেন। তার কারণ পচা ডিমের আঘাতে তিনি গুরুতর আহত বলে মনে করছেন বা ট্রমাটাইজড হয়ে রয়েছেন বলে মনে করছেন তিনি নিজে এবং তার পিসি মমতা বন্দ্যোপাধ্যায়। এবং ইতিমধ্যেই সই জালকাণ্ড থেকে শুরু করে একেবারে সোনারপুরে গিয়ে অপদস্থ হওয়া থেকে শুরু করে যে পুরো চিত্রনাট্যটা আপনারা দেখলেন, এখান থেকে কি কিছু বুঝতে পেরেছেন? যদি না বুঝতে পারেন তাহলে পরিষ্কার হয়ে যান, তার পিসি মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম রাজনৈতিক বলি চড়াতে চাইছেন তার নিজের ভাইপোকে। আপনারা দেখবেন যে এই 15 বছর যখন ক্ষমতায় ছিল মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় প্রত্যেকটি অবৈধ কাজ নিজে খুব সন্তর্পণে সেটাকে এড়িয়ে গিয়েছেন, কিন্তু প্রত্যেকটাতেই পদচিহ্ন রেখে গিয়েছে তার ভাইপো, যিনি নাকি 2 বছর থেকে রাজনীতি করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়। সেই ভাইপোর নাম এবং নিশানা সব জায়গায় রয়ে গিয়েছে। কিন্তু সুচতুর মমতা বন্দ্যোপাধ্যায়, দীর্ঘ রাজনৈতিক নেতৃত্ব হিসাবে যার বেশ অভিজ্ঞতা রয়েছে, সে কিন্তু একেবারে নিজের নামটি সর্বাগ্রে সব জায়গা থেকে মুছে ফেলেছেন, আর না হলে নিজে না জড়িয়ে পেছন থেকে কলকাঠিটা নেড়েছেন। কিন্তু ওই যিনি নিজেকে মনে করতেন যুবরাজ, তিনি বুঝতেই পারেননি তার পিসি তাকে দিয়ে আসলে অন্যান্য রাজনৈতিক বোরের মতো একটা বোরে হিসাবে ব্যবহার করেছেন। এবং সেই কারণে পুরো তথ্য জানার পরেও সোনারপুরে গেলে সাধারণ মানুষের বিক্ষোভের মধ্যে পড়তে হবে জেনেও মমতা বন্দ্যোপাধ্যায় নির্দ্বিধায় তার আদরের ভাইপোকে সেখানে পাঠিয়ে দিয়েছিলেন। আজকে শোনাবো অনেক কাহিনী। তৃণমূল কংগ্রেস সম্ভবত 30 দিনের মধ্যে ভেঙে যাবে, যদি না তার কয়েকদিন বেশি হয়। কেন, কিভাবে? তৃণমূল কংগ্রেসে ইতিমধ্যে বিদ্রোহ শুরু হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ঘাস ফুলের চিহ্নটা থাকবে না, বলে দিলাম আজকে। শোনাবো। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এসজিবিসি। অনেকদিন পর আবার নিজেরও সেট থেকে। আপনাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য, এইভাবে সমর্থন করার জন্য। যারা নতুন দেখছেন একটু সাবস্ক্রাইব করলে আমাদের একটু উপকার হয়। আমি আপনাদের সামনে বলি এবার পরপর যে ভিডিওটা দেখিয়ে শুরু করলাম। সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছেন। কেন গিয়েছেন? সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরা দেওয়ার কথা ছিল, তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন। পচা ডিমের আঘাতে হেলমেট পরা অবস্থাতে তিনি আহত হয়ে গিয়েছেন। এটা একটা সত্যি একটা বিচার্য বিষয় হতে পারে যে পচা ডিমের আঘাতে হেলমেট পরে কি করে আহত হয়ে গেলেন। কে আহত হয়ে গেলেন? সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিন রাত হুমকি দিতেন। মমতা বন্দ্যোপাধ্যায় হুমকি দেওয়ার কাজটা করাতেন, সমস্ত অবৈধ কাজটা তাকে দিয়ে করাতেন বলেছিলেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেক বলেছিলেন, তার মধ্যে একটা অংশ দেখাবো। তিনি বলছেন, আগে দিদির সরকার হোক, পিসির সরকার হোক এবং কেন্দ্রে ইন্ডি অ্যালায়েন্সের সরকার হোক, তারপরে বেছে বেছে ঘরে ঢুকে মারবে বলেছিলেন। একটা ছোট্ট কয়েক সেকেন্ডের বাইট। যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় আর ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার হবে না, বাড়িতে ঢুকে মারবো। যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় আর ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার হবে না, বাড়িতে ঢুকে মারবো। এরকম অগণিত তার বক্তব্য খুঁজলেই আপনারা পেয়ে যাবেন। এহেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় জানা সত্ত্বেও তিনি পাঠিয়ে দিলেন কেন, এটা আমি পরে আসছি। দ্বিতীয়, একটু আমাকে সময় দিন, এটা ব্যাখ্যা করবো। অত্যন্ত ইন্টারেস্টিং স্টোরি। কিন্তু এখন আমি যেটা বলবো, তৃণমূল কংগ্রেসের অন্তরে গৃহযুদ্ধ, কারণটা আপনারা প্রায় মুখস্থ হয়ে গিয়েছে। আমাকে একটু সুযোগ দিন, একটু বলে দিই আপনাদের। এমনিতে জানেন মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্বাচনের চূড়ান্ত পরাস্তর পর মাত্র 80টা তাদের বিধায়ক রয়েছে, এবং তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় গত 6ই মে যে বৈঠক ডেকেছিলেন, সেখানে 10 জন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাজিরায় এড়িয়েছিলেন, মাত্র 10 জন। তার কয়েকদিন পর 19শে মে যখন দ্বিতীয়বার বৈঠক ডেকেছিলেন সমস্ত এমএলএদের নিয়ে, সেখানে হাজিরা এড়িয়েছিলেন প্রায় 35 জন। এবং 31শে মে সর্বশেষ যে তিনি ডেকেছিলেন বৈঠক বিধায়কদের নিয়ে, সেখানে 60 জন বিধায়ক এলেন না। তার মানে প্রথম দিন এলেন না 10 জন, তারপরের দিন এলেন না 35 জন, তারপরের দিন এলেন না 60 জন। যারা অঙ্ক ভালোবাসেন এরপরে গেস করে বলুন তো পরের বার বৈঠকে ঠিক কতজন আসবেন না। আমি বলে দিচ্ছি আনসার, ঠিক যদি বিয়োগ করে দেখেন সংখ্যাটা 25। দুটো সংখ্যার মধ্যে, অর্থাৎ 35 মাইনাস 10 25, 60 মাইনাস 35 25। তো এই 25 জন প্রত্যেকবার করে কমছে, অর্থাৎ পরবর্তী অঙ্কের নিয়মে অন্তত 85 জন না আসার কথা, কিন্তু তাদের 80-80, তার মানে
কোনো কেউ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া, আর মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কও নন, অর্থাৎ কেউই আসবে না, এরকমই সম্ভাবনা, গণিত তাই বলছে। আচ্ছা, ইতিমধ্যে শুনে নিয়েছেন এই মুহূর্তে প্রাক্তন খাদ্যমন্ত্রীর বাড়িতে বিভিন্ন রকমের তার দুর্নীতির জন্য তাকে ইডিআই ডাকছে। তিনি আবার নৌকা থেকে বাঁচার জন্য তিনি কি করছেন, 9 জন এমএলএ কে নিয়ে একটা বৈঠক করেছেন রবিবার। গতকাল কলকাতার একটি বেসরকারি হোটেলে, সেখানে বাইপাসের ধারে, সেখানে আবার 7 জন এমএলএ দেখা করেছেন। এই দুটো মিটিং এর মধ্যে কমন ছিল 2 ব্যক্তি, এক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এক সন্দীপন সাহা। কারা এইটা? সন্দীপন সাহা হচ্ছে উলুবেড়িয়া পূর্বের বিধায়ক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হচ্ছে এন্টালির বিধায়ক। এবং এরা দুজনেই লিখিত আকারে গত 27শে মে স্পিকারের কাছে বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চিঠিটা দিয়েছেন পরিষদীয় দলের তরফ থেকে, যে তাদের শোভনদেব চট্টোপাধ্যায়কে সর্বসম্মতিক্রমে 70 জনের সাইন নিয়ে বিরোধী দলনেতা করা হলো, সেখানে তিনি উল্লেখ করেছিলেন 6ই মে যে বৈঠক হয়েছিল এবং সেখানে যে রেজলিউশনটা পাস হয়েছিল, এবং সেখানে এই যে 70 জনের নামের তালিকা ছিল, তার মধ্যে অনেকেরই নাকি তালিকায় সিগনেচার ফরজারি করা হয়েছে, এবং সরাসরি দোষটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘাড়েই তারা দিয়েছেন। এবং প্রশ্ন হচ্ছে যে তাদের মধ্যে 14 জনের সাইন ক্যাপিটাল লেটারে লেখা হয়েছে, 3 জন সরাসরি পরিষ্কারভাবে বলেছেন এটা তাদের সই নয়, সিগনেচার নয়, এটা জালিয়াতি করা সিগনেচার। তাদের মধ্যে কোন 3 জন? একজন হচ্ছে শুভাশিস দাস, মহেশতলার বিধায়ক, একজন কামরুল ইসলাম, তিনি হচ্ছেন ক্যানিং পূর্বের বিধায়ক, আর একজন হচ্ছেন অরূপ রায়, হাওড়ার বিধায়ক। তো 3 জনই বলেছেন তাদের সিগনেচার জালি করা হয়েছে। এবং এই তথ্যটা প্রথম যে যারা মনে করছেন তারা বিরাট কাজ করেছেন, সে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, তারা গিয়ে স্পিকারকে ওই চিঠিটা লিখে পরিষ্কারভাবে বলেছেন যে এটা ফরজারি করা হয়েছে, অর্থাৎ নকল করা হয়েছে, তীর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। এখন গোটা মিডিয়া লেগে গেল যে ঋতব্রত, এমন ভাবে প্রজেক্ট করা হচ্ছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা কার্যত বীরের মর্যাদা তাদের দেওয়া হচ্ছে। দেখুন, একটা চোরের দল, একটা চোরেদের সমাবেশ, তাদের মধ্যে গুটি কতক যদি ভালো থেকেও থাকে, কিন্তু তাদের মধ্যে থেকে যদি কাউকে বীরের সম্মান এই যে দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে আবারও মিডিয়ার তরফ থেকে, প্রথম কথা এটা ধিক্কার জানায়। আবারও একটা মিডিয়া আপনাদের সামনে আবারও কিন্তু একটা নতুন চাল চালু করার চেষ্টা করছে, ভালো তৃণমূল, বাজে তৃণমূল বলার চেষ্টা করছে। আপনারা কেউ কান দেবেন না, তৃণমূল মানেই বাজে, তৃণমূল মানেই ভালো, এই তৃণমূলে ভালো এটা হতেই পারে না। আর যদি 2-1 জন তৃণমূলে ভালো থেকেও থাকে, 90% একটা বাজে, 99% পচে যাওয়া বা চুরিতে দুর্নীতিগ্রস্ততে অংশগ্রহণ করা একটা দলের মধ্যে যদি 2-4 জন নেতা ভালো থাকেন, তাদের সততা নিয়েও প্রশ্ন থাকে। তার কারণ তারা কি করে এতদিন 90% চোরেদেরকে নিয়ে এতদিন পথ চললেন। কাজে এখানে সাধু যাদেরকে বলা হচ্ছে তারা তীব্র প্রতিবাদ করছে। যদি কোনো বিজেপি রাজনৈতিক তরফ থেকেও বলা হয়, তীব্র বিরোধিতা করছে। আমি জানি বিজেপির এই মুহূর্তে কোনো বিধায়ক ভাঙানোর প্রয়োজন নেই, এবারে 80টা পেয়েছে, লিখে রাখুন আমার নাম করে, পরের বার নির্বাচনে যদি 8টা এমএলএ পায় তৃণমূল কংগ্রেস, 8টা। প্রথম কথা, এই তৃণমূলের পার্টির সিম্বলটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ঠিক উবে যেতে পারে, ঠিক যেভাবে উবে গিয়েছিল শরদ পাওয়ার কিংবা ওই উদ্ভব ঠাকরেদের। তাদের নিজেদের বাবার বা পূর্বপুরুষের বা নিজের তৈরি করা সিম্বলগুলো রাতারাতি তারা হারিয়ে ফেলেছিলেন, কিন্তু কোর্টের নির্দেশেও রাখতে পারেননি। ঠিক তেমনি গতকাল এই যে বিক্ষুব্ধ তৃণমূল যারা হয়ে উঠেছেন, তারা আগামী কয়েকদিনের মধ্যে যে কোনো দিন দেখবেন এরা কার্যত নতুন একজন বিরোধী দলনেতা তাদের বাঁচবেন, অর্থাৎ শোভনদেব চট্টোপাধ্যায়কে বেছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরা নিজেরা দাবি করবে যে আমরাই হচ্ছি প্রকৃত তৃণমূল। এখনো পর্যন্ত মিনিমাম 20 জন এমএলএ আমাদের কাছে খবর রয়েছে, তারা অলরেডি এগ্রিড যে তৃণমূল থেকে তারা ছেড়ে বেরিয়ে আসবে, এবং সংখ্যাটা আরো বাড়বে। এরা কয়েকদিনের মধ্যেই বিধানসভার স্পিকারকে চিঠি লিখতে পারেন, বলতে পারেন দাবি করে যে আমরাই তৃণমূল এবং এই হচ্ছে আমাদের বিরোধী দলনেতা। তাদের মধ্যে থেকে একজন বিরোধী দলনেতা বাঁচবেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তৃণমূলকে কথা বলছেন সেটা আদতে যে তৃণমূল নয়, এইরকম একটা খুব শীঘ্রই দেখবেন দাবি উঠবে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসটা জাস্ট ভেঙে যাবে। শুনুন, যারা অন্যায় করেছে তারাই কিন্তু আজকে গদ্দারিটা বেশি করছে। পার্টি কোনোদিন কারো কাছে পয়সা করি নেয়নি, কিছু বেনজল ক্ষমতায় যারাই থাকে ঢুকে যায়, এবং তারা সুযোগটা নেয়। আবার যখন অন্য রাজনৈতিক দল ক্ষমতায় আসে তখন সেখানে তারা চলে যায়। যারা ভাবতেন এরা তাদের অ্যাসেট, তারা কিন্তু অ্যাসেট নয়। ওরা আমাদের দল থেকে চলে গেছে, আমরা বেঁচে গেছি, কারণ দলটাকে আমরা নতুন করে তৈরি করব।
যাতে এই ধরনের লোক আর না আসে। কিন্তু এখানে আপনাদের প্রশ্ন হবে যে শুভেন্দু অধিকারী কেন নাম নিলেন? আবার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এর প্রসঙ্গে কি বলেছিলেন সই জাল নিয়ে শোনাবো আপনাদের। इसमें बीजेपी या सरकार का कोई रोल नहीं है। जो कंप्लेन है, कंप्लेन दो टीएमसी का एमएलए ने किया है, ऋतव्रत बंदोपाध्याय और संदीप शाह। इसमें कोई हमारी रोल नहीं है, लेकिन हम लोग इन्वेस्टिगेशन में प्राइमरी जो मिला है बहुत खतरनाक चिंता का बात है। एक रजिस्टर्ड पॉलिटिकल पार्टी जो 15 साल सरकार चलाया, उन्होंने अपने खुद एमएलए का सिग्नेचर फॉल्स करके भेज रहा है असेंबली के अंदर, जो हमारी मंदिर है, गणतंत्र का मंदिर है, वहां भेज रहा है। ये बहुत बंगाल के लिए बहुत चिंता का बात है। শুনলেন তো, মুখ্যমন্ত্রী বলছেন মাননীয় বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা তারাই অভিযোগ করেছেন যে সই নকল করা হয়েছে। তো এই যে সই নকল করা হলো, এই সই নকল করার জন্য আপনাদের প্রশ্ন থাকতে পারে তাহলে মিডিয়ারা করছে করুক, যে ভালো কাজ করেছে, হু উইল বেল দ্য ক্যাট, প্রশ্ন তুলছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বেড়ালের গলায় ঘন্টা বাজবে কে? হ্যাঁ ঠিক, দেখুন আমাকে মাফ করবেন, আমি একটু খারাপ কথা বলছি, বাথরুম পরিষ্কারের জন্য না কোনো মানে টাই পড়া লোকজনের তো আমি মাফ করবেন, আমি কাউকে আঘাত করবো, সম্প্রদায়কে আঘাত না করে জাস্ট একটা উপমার জন্য কথাটা বলছি, যে কোনো মানে প্রয়োজন নেই, মানে হয়তো পিএইচডি লোকের আনার প্রয়োজন নেই, ঠিক তেমনি অর্থাৎ তৃণমূলের নোংরা পরিষ্কার করার জন্য অন্য কোনো মানে রাজনৈতিক নেতা রাজি হন না, তারা ব্যবহার করেন ওই দুর্নীতিগ্রস্ত দলের মধ্যে থেকে দু একজনকে বেছে নিয়ে তাদের হাত দিয়েই মানে ওই দুর্নীতি, ওই নোংরাটা সাফ করা। সেই কারণেই সম্ভবত শুভেন্দু অধিকারীর বা বিজেপির তরফ থেকে এই প্ল্যানই করা হয়েছে বলে আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস। তার কারণ ওই নোংরা রাজনৈতিক দলের বিরুদ্ধে যেটা কার্যত ক্ষয়িষ্ণু, যেটা আর কয়েকদিনের মধ্যেই বিলীন হয়ে যাবে মহাজাগতিক শক্তির কাছে, সেই দলটাকে অহেতুকভাবে কেন একটা শক্তি প্রদর্শন করে তাকে ইয়ে করা হবে? তার থেকে তৃণমূলের বিধায়করাই বলেছে, তৃণমূলই অভিযোগ করেছে, এই দলটা এমনি চিরতরে মুছে যাবে। কিন্তু দয়া করে যারা ভাবছেন যে এদেরকে বীরের মর্যাদা দিয়ে বিজেপিতে ফিরিয়ে নেওয়া হবে, আমার বিশ্বাস এদের ঠাঁই কখনো হবেই না। এবং যে সমস্ত মুখপাত্ররা বিভিন্ন জায়গায় গলা তুলে তৃণমূল কতটা বাজে বলার চেষ্টা করছেন, এদের মতো দেশদ্রোহী, ইনক্লুডিং এই যে দুই এমএলএ, তারা কিন্তু মাফ করবেন, দেশদ্রোহী বললাম মানে এরা হচ্ছে কি বলবো, একেবারে বিশ্বাসঘাতক। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন ক্ষমতায় ছিল ততদিন পর্যন্ত প্রত্যেকটা হ্যাঁতে এরা হ্যাঁ মিলিয়েছিল, প্রত্যেকটা পদক্ষেপে এরা সমর্থন জানিয়েছিল, রেপ হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এরা সমর্থন জানিয়েছিল। আর হেরে যাওয়ার পরে এখন এদের সমস্ত রকমের সৎ বুদ্ধি চেতনা জাগ্রত হয়ে গেল, মুখপাত্ররা হঠাৎ করে পাল্টে গিয়ে গতকালও দেখলাম একজন মিজোরামের নাকি অ্যাডভোকেট জেনারেল তিনি আসলেন, তিনি এসে দেখতাম গলা ফাটিয়ে কিভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষে কথা বলতেন, দুর্নীতির পক্ষেই কথা বলতেন, আজকে হঠাৎ করে পরিবর্তনের পর তিনি জাগ্রত হয়ে গিয়ে আবারও আসলেন। এরা সিম্পলি নিজেদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো ডিম ছুঁড়ে যাতে এদের গায়ে সে ডিমের আঁচটে গন্ধ না লাগে সেই চেষ্টা এরা করছে। যে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতারা এই মুহূর্তে বিদ্রোহ করছেন, তারা দুটি কারণে, কেউ কেউ পদ পাওয়ার ক্ষীণ চেষ্টা করছেন, আর কেউ কেউ ম্যাক্সিমাম চেষ্টা করছেন যেটা আমি তো বিরোধিতা করেছি, কাজে ওই পচা ডিম যেন আমার গায়ে না আসে। কিন্তু বিশ্বাস করুন, পচা ডিম এদের জন্য অত্যন্ত অল্প, এরা যে কাজ করেছে পচা ডিম এদের জন্য যথাযোগ্য নয়, আমি এটা ব্যাখ্যা করব। কিন্তু তার আগে যেহেতু অনেকটা হয়ে গেল, আমি এবার বিশ্লেষণ করব মমতা বন্দ্যোপাধ্যায় কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলি দেওয়ার চেষ্টা করছেন। আপনারা একটু খেয়াল করে দেখুন, এই যে সই জাল থেকে শুরু করে এই যে হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় যে পাঠিয়ে দিলেন এই সাউথ কলকাতা, যেটা আমার বাড়ির থেকে খুব কাছেই, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়ে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় নারী বোঝা লোক, পালস বোঝেন, তিনি জানেন যে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলের ওপর যতটা ক্ষেপে রয়েছে তার থেকেও বেশি ক্ষেপে রয়েছে ওই দুজনের ওপর, এক মমতা আর এক হচ্ছে তার ভাইপোর ওপর, বাকিদের তো রয়েছে কিন্তু সব থেকে বেশি রাখ এই দুজনের। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় পাঠালেন কেন? দেখুন, আজ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ধর্ণা কর্মসূচিতে বসছেন, আপনারা জানেন। সেই ধর্ণা কর্মসূচিতে বসার আগে জল মাপতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সাদের ভাইপোকে একবার রাস্তায় নামিয়ে দেখলেন যে মাঠটা কি সত্যি পাথর ছোড়া হচ্ছে নাকি পচা ডিমের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। আমরা কোনো হিংসাতে বিশ্বাস করি না, আমরা কোনো রকম অভব্য আচরণ, অসাংবিধানিক আচরণে বিশ্বাস করি না, তার প্রতিবাদ জানাই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে আচরণ করেছেন তার যোগ্য জবাব
তিনি সাংবিধানিকভাবেই পাবেন, এবং সেটা তিনি জাস্ট প্রতীক্ষা করছেন। তিনি আবারও রাস্তায় নামার চেষ্টা করছেন। গতকাল ফেসবুক লাইভে এই মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন সেটা আমি আপনাদের সামনে শোনাবো। আমি আপনাদের পরিষ্কার বলছি, কালকে বেলা 1:10 থেকে আমাদের বুকিং করা আছে। ন্যাচারালি সব অ্যারেঞ্জমেন্ট করতে হবে। 1টা থেকে সবাইকে বলবো আসতে। পুলিশ যদি আমাদের পারমিশন না দেয় স্টেজ করার, মাইক লাগানোর, কোনো দরকার নেই। আমরা কিচ্ছু চাই না, আমরা রাস্তায় বসবো। রাস্তায় বসার লোক আমরা। ধর্নাটা হবে। আমি একা থাকলেও যদি পুলিশ কাউকে ঢুকতেও না দেয়, আপনাদের রাস্তায় আটকে দেওয়ার প্ল্যান আছে, তাও যদি করেন, আমাকে যেখানে আটকাবেন আমি সেখানে বসবো। সেটাই আমার ধর্নার স্থল হয়ে উঠবে। আর আপনারা যদি গ্রেপ্তার করেন করুন। আমার তো প্রায় 10,000 ছেলে মেয়ে গ্রেপ্তার হয়ে আছে শুনেছি আমি। আরও থ্রেট আছে সবার। সেই জন্য ভয় দেখিয়ে তৃণমূল ভাঙছে পুলিশ। পুলিশের এটা কাজ, একটা দল ভাঙা? না পুলিশের কাজ মানুষকে আইনে শাসন দেওয়া? এসব করলে মনে রাখবেন, আমায় বাংলায় গণতান্ত্রিক আন্দোলন করতে না দিলে আমি কিন্তু দিল্লিতে গিয়ে করব। এবং আমাদের ইন্ডিয়ান অ্যালায়েন্সের মিটিংও আছে খুব শিগগিরই। আমাকে ছেড়ে রাখলে আপনাদের বিপদ, কারণ আমি মাথা নত করি না। আমাকে আপনারা বড়জোর মেরে ফেলতে পারেন, আমার কণ্ঠ স্তব্ধ করে দিতে পারেন। তৃণমূলটাকে দুর্বল করার চেষ্টা করবেন না। আর গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করলে। শুনলেন, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু বললেন, আমাকে মেরে দাও, এ করে দাও, আমাকে গ্রেপ্তার করো। না না, আপনাকে মারতে যাবে কেন? আপনার দীর্ঘায়ু আমরা কামনা করি। আপনি 100 বছর বাঁচুন। আপনি, আপনার পারিষদরা, তাবেদাররা, যারা আপনার অনুগ্রহ গ্রহণ করেছেন, তারা 100 বছর বাঁচুন। এই 100 বছর বেঁচে আপনাদের প্রত্যেকটা অপরাধের সাজা আপনারা একেবারে সংবিধান মেনে যেন ভোগ করতে পারেন বা উপভোগ করতে পারেন, তার ব্যবস্থা আমরা সকলে মিলে নিশ্চিত করার চেষ্টা করব। আচ্ছা, আমি এবারে বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাটকটা কি ছিল? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রথমে পাঠালেন জল মাপার জন্য। এটা জানার পরেও সেখানকার কাউন্সিলররা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে জানিয়েছিলেন যে এটা এই মুহূর্তে সেরা সময় নয় যে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসতে পারেন। কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন? কোনো গাড়িতে নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্ল্যান করা হলো একটা বাইকের মধ্যে যাওয়া। কেন? যাতে ওই হয়তো তিনি ভেবেছিলেন কিছু চোর চোর স্লোগান বলা হবে আর একটু বিক্ষোভ দেখানো হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সিম্প্যাথি, এরপরে যেটা করতে গিয়েছিলেন, সিম্প্যাথি একটা আদায়ের চেষ্টা করতে গিয়েছিলেন। এরপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছালেন পচা ডিম গায়ে আষ্টে গন্ধ নিয়ে। যার কাছে পৌঁছালেন সেই সঞ্জীব কর্মকার, যাকে শহীদের মর্যাদা দিচ্ছে তৃণমূল কংগ্রেস, ওই লোকাল এরিয়ার লোকজনদের অভিযোগ সে নাকি সমাজ বিরোধী একজন ছিলেন। কিন্তু তৃণমূলের আগে সে নাকি সমাজ বিরোধী ছিল না। তৃণমূল আসার পর সে সমাজ বিরোধীর মতো আচরণ করতে থাকেন। সেখানে জমি অনামে বেনামে জমি বিক্রি করা, একই জমি 3-4 জনের কাছে বিক্রি করা, পাড়ার মোড়ে ঠিক বসানো, একেবারে পাড়ার রাস্তায় দাঁড়িয়ে গাঁজা খাওয়া, যেখান দিয়ে মহিলারা পাস করতে না পারেন বলে এইরকম একটা পরিস্থিতি করে রেখেছিল। সেই নেতার মৃত্যুর পর হঠাৎ করেই পোস্টপোল ভায়োলেন্সের নাম দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরের সম্মান দিয়ে, শহীদের সম্মান দিয়ে তার বাড়িতে দেখতে গেলে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ, সেখানকার মানুষ যারা ওই ছেলেটিকে ভালো করে চিনতেন, তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। তো এইটা মমতা বন্দ্যোপাধ্যায় এখানে জল মাপতে ভুল করেছিলেন। ভেবেছিলেন ওই চোর চোর স্লোগান দিয়ে ছেড়ে দেওয়া হবে। তো তারপরেও তিনি নিজে না গিয়ে অভিষেককে পাঠিয়েছিলেন যে কতটা আঘাতের তীব্রতা এটা বোঝার জন্য। এরপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই পচা ডিমের গন্ধ নিয়ে গেলেন, কথা বললেন। হঠাৎ করেই গাড়ি থেকে ফিরে আসার পরে তিনি অসুস্থ হয়ে গেলেন। মানে যখন গেলেন, কথা বললেন, তার মা জল খাচ্ছিলেন না, জোর করে জল ফল খাওয়ালেন। কিছুতেই তার মা জল খাবেন না, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ছাড়বে না, জল খেতেই যাবে, তো জল খাওয়ালেন। তারপরে গাড়িতে উঠেই নাকি শুনলাম তিনি অসুস্থ হয়ে গেলেন। নাটকটা বেশ ভালোই সাজানো হয়েছিল। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই পায়ে ব্যান্ডেজ করা নাটকের মতো মমতা বন্দ্যোপাধ্যায় আবারও চেয়েছিলেন পশ্চিমবঙ্গের মানুষকে বোকা বানাতে, সিম্প্যাথি ভোট আদায়, মানে সিম্প্যাথি দেখাতে। তো সঙ্গে সঙ্গে চলে গেলেন। মাথায় রাখবেন কোথায় নিয়ে গেলেন? 2টি হসপিটাল, একটা বাইপাসের ধারের হসপিটাল আর একটা নিয়ে গেলেন মিন্টো পার্কের কাছে একটা হসপিটালে। আপনাদের মনে রয়েছে যে তৃণমূল কংগ্রেসের যে কোনো কেউ অসুস্থ হলে কোথায় নিয়ে যাওয়া হতো? SSKM এ, উডবার্ন ওয়ার্ডে। মমতা বন্দ্যোপাধ্যায় সে পথে হাঁটলেন না। কেন? না, এখন ক্ষমতার পরিবর্তন হয়ে গিয়েছে, সুপারকে দিয়ে আর অবৈধ কাজগুলো করানো যাবে না। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় আর SSKM এর পা মারালেন না।
সরাসরি চলে গেলেন কাদের কাছে? না, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিছুদিন আগেও হয়তো কোনো লাইসেন্সের রিনিউয়ালের জন্য, হয়তো বা কোনো কিছু অ্যাপ্রুভালের জন্য যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যেতেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন একটু চাপ দিয়ে বোধহয় তাদেরকে করানো যাবে। তাদের যখন গেলেন, তারা নর্মালি ডাক্তার দেখে একটা তো প্রথমে ভর্তিই নিতে চায়নি বেসরকারি হসপিটাল বাইপাসের ধারে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোট কোনো ভর্তি হওয়ার মতো নয়, তার জ্ঞান রয়েছে, তার কোনো তাকে কিছু প্রাইমারি টেস্ট করে শোনা গিয়েছে নাকি তার কিছু স্ক্যানের রিকোয়েস্ট করা হয়েছিল, সেগুলোও করা হয়েছে, দেখা হয়েছে কিছুই নেই। তারপরে আবারও মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন চিকিৎসা হচ্ছে না, চিকিৎসা হচ্ছে না। মানে চিকিৎসা হচ্ছে না মানে কি, ভর্তি হয়ে নিতে হবে? মানে বলতে হবে বিরাট কিছু অঘটন ঘটে গেছে, মাথার একেবারে শিরাফিরা ছিঁড়ে গেছে, এরকম খুলে দিদি খুশি হতেন। ভাবুন, নিজের পিসি তার ভাইপো সুস্থ হয়ে যাক এটা চাইছেন না, তিনি চাইছেন যে না বেশ বেশ ভালো লাগলে, একটু মাথায় পাতায় রক্তবক্ত জমলে, ভগবান না করুক, তার পিসি নিজে খুশি হবেন। এই কারণেই আজকে শিরোনাম যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের বলি চড়াতে চাইছেন। এবং তারপরে যখন চলে গেলেন মিন্টো পার্কের ধারের সেই একেবারে হসপিটালে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ধমক দিলেন যে বেশি দিন ক্ষমতায় থাকবে না, যখন কেন্দ্রের সরকার পাল্টে যাবে তখন তোমাদের দেখে নেবো বলে সেই মালিককে ধমকালেন। কেন ধমকালেন? না, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই সিম্প্যাথির নাটকটাও মাঠে মারা গেল। মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা সিম্প্যাথি দিতে, আহা রে ছেলেটা মার খেলো, আহা কত কষ্টই করলো, সেটাও তিনি আনতে পারলেন না, কারণ ডক্টর প্রেসক্রিপশনে প্যান্ডি আর দু একটা নর্মাল ছাড়া কিছু লেখেননি। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো পরিকল্পনাটা একেবারেই ফাঁস। এরপরে আমি বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কাছে যদি এই কেউ তথ্যটা পৌঁছে দেন, বা যদি কেউ তার প্রতিনিধিরা এটা শোনেন, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলুন ইমিডিয়েটলি নিজের বুদ্ধিতে কাজ করতে। যদি তিনি তার পিসির বুদ্ধিতে এখনো কাজ করেন, তাহলে ওই যে শিরোনাম সেটা কিন্তু সত্যি হলেও হয়ে যেতে পারে। কারণ তার পিসি এমন একজন ভয়ঙ্কর মহিলা, যিনি ক্ষমতায় থাকার এতদিনগুলো চুরি দুর্নীতি সবকিছু করার পরেও, ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেও সই দুর্নীতি নিয়েও এখনো পর্যন্ত সই নিয়েও দুর্নীতি করছেন। অর্থাৎ 15 বছরে কি করেছেন সেটা পরিষ্কার আমাদের কাছে জানা রয়েছে। এই রকম একজন মুখ্যমন্ত্রী, যিনি নিজের প্রচার ছাড়া আর দ্বিতীয় কারুর প্রচার চান না, নিজে শীর্ষ জায়গাটা আঁকড়ে ধরে রাখতে চান, সেইটা করতে গেলে তিনি যে কোনো কারুর বিরুদ্ধে যেতে পারেন, যে কোনো পরিবারের বিরুদ্ধে যেতেও তার কোনো কোনো অসুবিধা নেই। তিনি যদি জানতে পারেন যে কারুর বলি চড়ালে তিনি যদি আবারও সেই তার জায়গা ফিরে পান, তাহলে আমার মনে হয় তার দ্বিধাদ্বন্দ্ব এই ব্যাপারেও থাকবে না। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারদের কাছে যদি এই তথ্য কেউ পৌঁছে দেন, বলবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শতহস্ত দূরে থাকতে। যদি আইন মেনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেল হয়, তাহলে নিয়ে নেবেন, সংবিধান যা বলে, আইন যা বলে, আদালত যা বলে, যা হবে সেই শাস্তি মাথায় নিয়ে নেবেন। কিন্তু পিসির মতো করে যদি আপনি চলেন, তাহলে কিন্তু আপনার সঙ্গে যা পরিণতি হতে পারে সেটা আপনি কল্পনাও করতে পারছেন না। আজকে আবার পিসি বসছেন, তো আজকে অনেক নাটক হবে, সেই নাটক নিয়ে পরবর্তীকালে আপনাদের সামনে বিশ্লেষণ করব। কয়েকদিন অনুপস্থিত ছিলাম, আপনাদের কাছে খবর আনতে পারিনি, মানে এনেছি সেরকম ফুল এফোর্ট দিয়ে আনতে পারিনি, আজকে আবারও আনলাম। আপনাদের সমর্থন প্রয়োজন। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই লিখে জানাবেন। এখনকার মতো এখানেই।